প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। তোমাদের প্রিয় প্ল্যাটফর্ম কিশোর বাতায়নের ফেসবুক পেজ থেকে আমি লাইভে এসেছি। হাসিনা বেগম, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ। আমরা পড়ছিলাম অর্থনীতি প্রথম পত্র প্রথম অধ্যায়। এটি লাস্ট ক্লাসে চ্যাপ্টারটি শেষ হয়েছে। আজকে আমরা এই চ্যাপ্টারের উপরে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, অবজেক্টিভ দেখব, সব কিছু। তোমরা কি প্রস্তুত আছো? সবাই কি চ্যাপ্টারটি একটু ভালো করে পড়েছো? আশা করি তোমরা পড়েছো। আমি তোমাদেরকে প্রশ্ন করব বা বই থেকেই আমি প্রশ্নগুলি বলবো। তোমরা সবাই আজকে বই এবং খাতা সামনে রাখবে, যাতে করে তোমরা প্রশ্ন অবজেক্টিভটি একটু দেখতে পারো। আমি ফলো করছি আজকে আনন্দমোহন বিশ্বাস এই স্যারের বইটি। এটি থেকে আমি অনুশীলনী তোমাদেরকে একটু প্র্যাকটিস করাবো, কারণ এখানে সব বইতেই আছে। এই বইটিতে অবজেক্টিভগুলো আমি দেখে রেখেছি এবং তোমাদের জন্য কোনগুলো তোমাদের জানা খুবই জরুরি সেগুলি নিয়েই আলোচনা করব। প্রথমে আমরা অবজেক্টিভ দেখব, তারপরে আমরা প্রশ্ন উত্তর আলোচনায় যাব। তোমরা সবাই রেডি হয়েছো? আচ্ছা, তোমরা সবাই খাতা এবং পেন্সিল রাখবে সাথে। আর সবাই একটি কাজ করো, সেটি হলো তোমাদের বন্ধু বা বান্ধবীদের সবাই ক্লাসটি শেয়ার করো, যাতে করে তারা ক্লাসটি করতে পারে। আর তোমরা যারা জয়েন করেছো তারা কে কোন কলেজ থেকে জয়েন করেছো সেটি উল্লেখ করবে, ঠিক আছে? আচ্ছা, আমি প্রশ্ন করা শুরু করছি, ঠিক আছে? আচ্ছা, আনন্দমোহনের বইটা ফলো করছি। এখানে আমি প্রথমেই যাচ্ছি। অর্থনৈতিক 1 নম্বর প্রশ্ন, অর্থনৈতিক সমস্যার মূলে কোনটি রয়েছে? এখানে তোমার 4টি অপশন রয়েছে: বেকারত্ব, দুষ্প্রাপ্যতা, মুদ্রাস্ফীতি, অপূর্ণ নিয়োগ। কি হবে? দুষ্প্রাপ্যতা। অর্থাৎ অর্থনীতির মূলে রয়েছে দুষ্প্রাপ্যতা, ঠিক আছে? দুষ্প্রাপ্যতা কাকে বলে আমরা জেনেছি, তাই না? আচ্ছা, কোন অর্থ ব্যবস্থায় সম্পদের শুধু ব্যক্তিগত মালিকানা স্বীকৃত? তোমাদের অপশনগুলি পড়ারও প্রয়োজন নেই, একেবারে চোখ বন্ধ করে অর্থাৎ যে আমরা 4টি অর্থ ব্যবস্থা পড়েছি, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, সেখানে ছিল কি সব কিছুর মালিক ব্যক্তি। তার মানে ব্যক্তি মালিকানা শুধুমাত্র ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায়। এখানে সঠিক উত্তর ক হবে, ঠিক আছে? 3 নম্বরে দেখো, অর্থনীতিবিদ P.A. স্যামুয়েলসনের মতে মৌলিক অর্থনৈতিক সমস্যা কয়টি? মৌলিক অর্থনৈতিক সমস্যা উনি 3 ভাগে ভাগ করেছেন। কি কি দ্রব্য উৎপাদন করতে হবে, কিভাবে উৎপাদন করতে হবে, কার জন্য উৎপাদন করতে হবে। এখানে সঠিক উত্তর হবে খ। দেখি তোমরা উত্তরগুলো দিতে পারছো কি না? হ্যাঁ, আচ্ছা, দিয়েছ। ইউসুফ আহমেদ ধনতান্ত্রিক, হ্যাঁ, আচ্ছা, গুড। তোমরা জিনিসগুলো প্র্যাকটিস হয়ে যাক, ঠিক আছে? এরপরে 4 নম্বর প্রশ্নটি রয়েছে, সুযোগ ব্যয় ধারণার মাধ্যমে যে সমস্যার সমাধান করা যায়। আমরা সুযোগ ব্যয় পড়েছিলাম, যে সুযোগ ব্যয় কাকে বলে আমরা বলেছি যে কোনো একটি দ্রব্য উৎপাদন করতে গেলে অন্য অপর দ্রব্যের উৎপাদন কতটুকু ত্যাগ করতে হয় তাকেই বলা হয় সুযোগ ব্যয়। তাহলে এই সুযোগ ব্যয় ধারণার মাধ্যমে আমরা যে সমস্যার সমাধান করা যায়, কোন সমস্যা? দেখো, দুষ্প্রাপ্যতা, নির্বাচন, অপূর্ণ নিয়োগ। এখানে দুটি বলেছে, নিচের কোনটি সঠিক? তোমরা একটু দেখো, এখানে রয়েছে দুষ্প্রাপ্যতা, অর্থাৎ দুষ্প্রাপ্যতা সম্পর্কে আমরা সমাধান করতে পারি, কেননা দুষ্প্রাপ্য যেই জিনিস সেটিকে আমরা কি করব, তখন আমরা যেই জিনিসটা উৎপাদন করলে আমাদের কম খরচে করে ফেলতে পারবো, জিনিস যেহেতু দুষ্প্রাপ্য সেই জন্য এই সমস্যার সমাধান আমরা করতে পারবো। আর নির্বাচনজনিত সমস্যার সমাধান করতে পারবো। ক হবে 1 ও 2। আচ্ছা, এরপরে রয়েছে একটি উচ্চতর দক্ষতার অবজেক্টিভ,
এখানে বলা হয়েছে মোফাজ্জেল হোসেন অর্থ উপার্জনের জন্য বাংলাদেশ থেকে এমন একটি দেশে গেল যেখানে সরকারি কলকারখানার পাশাপাশি ব্যক্তি মালিকানাধীন কলকারখানার মাধ্যমে উৎপাদন কাজ পরিচালিত হয়। এইটুকু পড়ে আমরা কি বুঝে ফেলেছি? মিশ্র অর্থব্যবস্থা। কেন বলা হয়েছে সরকারি কলকারখানার পাশাপাশি ব্যক্তি মালিকানাধীন কলকারখানার মাধ্যমে উৎপাদন কাজ পরিচালিত হয়, তার মানে মিশ্র অর্থব্যবস্থার কথা এখানে আমরা ইঙ্গিত পাচ্ছি। আবার কোনো দ্রব্যের দাম ক্রেতার চাহিদা আর বিক্রেতার যোগানের মাধ্যমে নির্ধারিত হয়, মানে কি স্বয়ংক্রিয় অর্থব্যবস্থার কথা ইঙ্গিত দিয়েছে। আমরা এখন প্রশ্নটা দেখি, উদ্দীপকে কোন ধরনের অর্থব্যবস্থার কথা বলা হয়েছে? কি হবে বলো? আচ্ছা, মিশ্র। গুড। ইউসুফ আহমেদ, সুমাইয়া আফরোজ, তারপরে শিমুল খান, ঠিক আছে তোমাদের। আচ্ছা, এরপরে 6 নম্বরে এটিরই উচ্চতর দক্ষতার প্রশ্ন, যেহেতু উদ্দীপকে কোন ধরনের দাম ব্যবস্থার কথা বলা হয়েছে? স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার কথা বলা হয়েছে। তোমরা এটা কি লিখেছ? স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার কথা তোমরা সবাই লিখবে। হ্যাঁ, স্বয়ংক্রিয়। 6 নম্বরে হবে ক, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। ঠিক আছে, গুড। আচ্ছা, এরপরে 7 নম্বর আছে অর্থনীতিতে নির্বাচন সমস্যা বলতে কি বোঝায়? সম্পদের নির্বাচন, অভাবের গুরুত্ব নির্বাচন, প্রযুক্তি নির্বাচন, মালিকানা নির্বাচন। না, অভাবের গুরুত্ব নির্বাচন। অভাবের গুরুত্ব নির্বাচন, কোন অভাবটি বেশি গুরুত্বপূর্ণ, কোন অভাবটি কম গুরুত্বপূর্ণ, সেই গুরুত্ব নির্বাচন করাটাই হলো আসলে নির্বাচনজনিত সমস্যা। আচ্ছা, অভাবের নির্বাচন। 7 কি হবে? অভাবের নির্বাচন। 8 নম্বর দেখো, স্বয়ংক্রিয় মূল্য ব্যবস্থা কোন অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য? স্বয়ংক্রিয় মূল্য ব্যবস্থা কোন অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য? ধনতান্ত্রিক অর্থব্যবস্থার। এবং এখানে যদি কেউ মিশ্রও দেয় তাহলেও কোনো ভুল হবে না। ঠিক আছে, পুঁজিবাদী অর্থব্যবস্থার। ঠিক আছে, পুঁজিবাদী অর্থব্যবস্থা, এটি 8 খ। আচ্ছা, পুঁজিবাদী অর্থব্যবস্থা। আচ্ছা, জাকাত কোন অর্থব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য? ইসলামী অর্থব্যবস্থার। অসংখ্য অভাব থেকে গুরুত্ব অনুসারে কিছু অভাব বাছাই করাকে কি বলে? নির্বাচন বলে। দেখি তোমরা পারছো কি না। আচ্ছা, তারপরে হচ্ছে এর 10 গ হবে। তোমরা মানে আনসারের নামটা দিলেও হবে, কিন্তু ক খ গ বললেও আমি বুঝে যাব যে তোমরা খেয়াল করছো কি না। 10 হবে গ। 11 নম্বর দেখো, কোনো দ্রব্যের 1 একক উৎপাদন বৃদ্ধি করতে অন্য দ্রব্যের উৎপাদন যতটুকু ছাড়তে হয় তাকে কি বলে? তাকে কি বলে? এখনই বললাম, সুযোগ ব্যয় বলে। তাহলে কি হবে? 11 খ। অভাবের তুলনায় সম্পদের স্বল্পতাকে কি বলে? দুষ্প্রাপ্যতা। অভাব পূরণের জন্য সম্পদ মানে যতটুকু সম্পদ প্রয়োজন ততটুকু যদি না থাকে, অপর্যাপ্ত থাকে, তাহলেই আমরা তাকে বলি দুষ্প্রাপ্যতা। সুতরাং অভাবের তুলনায় সম্পদের স্বল্পতাকে বলে দুষ্প্রাপ্যতা। 12 খ। আচ্ছা, তোমরা কিন্তু কি বলবে? এই প্রশ্নটার নাম্বারটা লিখবে 12 এবং উত্তরটা লিখবে খ, তাহলে হবে আমি বুঝতে পারবো তুমি কোন প্রশ্নের উত্তর দিচ্ছ। আচ্ছা, আমি পড়াচ্ছি আনন্দমোহন বিশ্বাস, শেখ শামীম ইসলাম, মোহাম্মদ জাকির হোসেন, ওনাদের লেখা বইটি থেকে অবজেক্টিভগুলো দেখছি। এগুলো সব বোর্ডে এসেছে বিভিন্ন সময়ে, 16 সাল আমি এখন দেখছি। আচ্ছা, তারপরে দেখো 17 সালে এসেছে 12 নম্বরটা। আচ্ছা, 13 নম্বরে রয়েছে উৎপাদনের মূল লক্ষ্য কি? মুনাফা অর্জন। এটা কোন অর্থব্যবস্থায়? কোন অর্থব্যবস্থায় বলো? ধনতান্ত্রিক অর্থব্যবস্থায়। আমরা পড়েছি ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনকারী মূল লক্ষ্য হচ্ছে মুনাফা অর্জন। তাহলে 13 নম্বর কত হবে? গ। 13 গ। গুড। শিমুল খান, পলাশ। হ্যাঁ। আচ্ছা, অর্থনৈতিক সমস্যার সমাধানের প্রথম কর্মপর্যায় কি? 4টি কর্মপর্যায় ছিল না? উৎপাদন, বিনিময়, বন্টন, ভোগ। তাহলে প্রথম কর্মপর্যায় হলো উৎপাদন। আচ্ছা, এটা কত নাম্বার? 14 নাম্বার। 14 ক। 14 ক হবে।
আচ্ছা, এখন একটি অবজেক্টিভ এসেছে উচ্চতর দক্ষতার। এখানে একটি চিত্র এঁকে দিয়েছে, সেই চিত্রটি আমি আঁকছি। দেখো, ও এক্স ও ওয়াই, এখানে এস টি হলো একটি উৎপাদন সম্ভাবনা রেখা, আর এখানে নাম দিয়েছে পি কিউ আর। পি কিউ আর তিনটি বিন্দু দিয়ে দিয়েছে, আর বাইরে একটি বিন্দু রয়েছে এন বিন্দু। ঠিক আছে, এখন এদিকে এক্স দ্রব্য আর এদিকে ওয়াই দ্রব্য, এগুলো পরিমাপ করা হচ্ছে। তোমার 15 নম্বর প্রশ্নের এটি হচ্ছে উদ্দীপক। এখানে তোমাকে প্রশ্ন করেছে, যদি সমাজে এক্স দ্রব্যের তুলনায় ওয়াই দ্রব্যের প্রয়োজন বেশি হয় তবে উদ্দীপকের কোন বিন্দুতে উৎপাদন করবে? অর্থাৎ এক্সের তুলনায় যদি ওয়াইয়ের প্রয়োজন সমাজে বেশি থাকে তাহলে পি বিন্দুতে একজন উৎপাদনকারী তার দ্রব্য উৎপাদনের বিষয়টি নির্বাচন করবে, বা পি বিন্দু অনুযায়ী সে উৎপাদন করবে। কেন? কারণ এখানে পি বিন্দুতে ওয়াই বেশি, দেখো তুমি, ওয়াই বেশি, এক্স কম। ওয়াই হলো এতটুকু, এক্স হলো এতটুকু। তাহলে এখানে তোমার উত্তর হবে পি বিন্দু অনুযায়ী। 15-র উত্তর কি হবে? পি, পি বিন্দু, ঘ। ঠিক আছে। 16 নাম্বার, উদ্দীপকের এন বিন্দু কি নির্দেশ করে? এন বিন্দু অর্জনযোগ্য অঞ্চল নির্দেশ করে। আমি দেখি আর কি কি আছে এখানে। অপূর্ণ নিয়োগ ও অধিক উৎপাদন, না এখানে অপূর্ণ নিয়োগ না, পূর্ণ নিয়োগ এখানেই হয়, সুতরাং এর ভিতরে হলে অপূর্ণ নিয়োগ হতো, এবং অধিক উৎপাদন মিলে না। পূর্ণ নিয়োগ ও অধিক উৎপাদন, সম্পদের স্বল্পতা ও অর্জনযোগ্য উৎপাদন। অপূর্ণ নিয়োগ ও স্বল্প উৎপাদন, না, পূর্ণ নিয়োগ এবং অধিক উৎপাদন। ঠিক আছে, পূর্ণ নিয়োগ এবং অর্জনযোগ্য, এখানে আসলে সঠিক উত্তর সেইভাবে আমার কাছে মনে হচ্ছে নাই। দেখি তোমাদের ইয়েতে কি দিয়েছে। 16 নাম্বার, সম্পদের স্বল্পতা ও অর্জনযোগ্য উৎপাদন লিখেছে। এটি একটি, আমার মনে হচ্ছে এটি একটু প্রিন্টিং মিস্টেক হতে পারে। এটি হলো সম্পদের স্বল্পতা এবং অর্জনযোগ্য উৎপাদন। এখানে লেখা আছে অর্জনযোগ্য উৎপাদন, এটি প্রিন্টিং মিস্টেক হবে, কারণ এই বিন্দুটি এখানে আমরা রিচ করতে পারি না, পৌঁছাতে পারি না, বা এই বিন্দু অনুযায়ী উৎপাদন করতে পারি না। কেন পারি না? তার কারণ হচ্ছে সম্পদ সীমিত। সম্পদ সীমিত বলে আমি এই রেখার বাহিরে কোনো বিন্দুতে উৎপাদন করতে পারি না। ম্যাক্সিমাম উৎপাদন করতে পারি এই রেখার উপরের কোনো বিন্দুতে। ঠিক আছে, তাহলে এই বিন্দুটিতে কেন আমি পৌঁছাতে পারি না? সম্পদের স্বল্পতা, নাম্বার 1। নাম্বার 2, তাহলে এই বিন্দুটি কি অর্জনযোগ্য হলো? নো, এই বিন্দুটি অর্জনযোগ্য। তোমরা বইতে ঠিক করে নাও, এটি হবে অর্জনযোগ্য উৎপাদন। আচ্ছা, এটি 16-র। এখানে একজন লিখেছ এফ অর্জনযোগ্য বিন্দু, এফ কিন্তু কোনো বিন্দু দেয়নি। ঠিক আছে, তোমার প্রশ্ন হচ্ছে এন বিন্দু নিয়ে। ক্লিয়ার? ইউসুফ আহমেদ, তুমি লিখেছ এফ অর্জনযোগ্য বিন্দু, এফ কিন্তু এখানে দেয়া হয়নি। ঠিক আছে, আচ্ছা, তারপরে আসো 17 নাম্বার, অর্থনীতির যমজ সমস্যাদ্বয় কি? দুষ্প্রাপ্যতা ও নির্বাচন। ঠিক আছে, ধনতন্ত্রে এটি ক হবে। ধনতন্ত্রে অদৃশ্য হাত বলতে কোনটিকে বোঝানো হয়েছে? অদৃশ্য হাত বলতে এটিকে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থাকে বোঝানো হয়েছে। এই কথাটি তোমাদের অনুধাবনের প্রশ্ন হতে পারে যে ধনতন্ত্রে অদৃশ্য হাত বলতে কোনটিকে বোঝানো হয়েছে? এটি হলো স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, অর্থাৎ এটি মানুষ খালি চোখে দেখতে পায় না, কিন্তু অটোমেটিক এই দামটা নির্ধারিত হয়ে যাচ্ছে। অর্থাৎ ক্রেতা একটা দাম বলছে, বিক্রেতা আরেকটা দাম বলছে, এবং যেই দামে গিয়ে তারা দুজনেই একটি নির্দিষ্ট পরিমাণ দ্রব্য বেচা কেনায় মিলিত হচ্ছে, সেটি হলো ভারসাম্য দাম। সুতরাং এই প্রক্রিয়াটি হলো একটি স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, এবং এই প্রক্রিয়াটিকে অদৃশ্য একটি হাত বলা হয়েছে। ঠিক আছে, অদৃশ্য হাত। আচ্ছা, তারপরে আসো
আরেকটি চিত্র দেওয়া হয়েছে 19 এবং 20-এর জন্য, সেটি দেওয়া হয়েছে এই একই চিত্র। এখানে তোমার একটি ই বিন্দু, এটিকে একটি ই বিন্দু দিয়েছে। আচ্ছা, আর এটির নাম দিয়েছে এ আর বি, এ আর এটির নাম দিয়েছে বি, ঠিক আছে। তারপরে ই বিন্দু আরেকটা দিয়েছে E0, E0 আরেকটি বিন্দু দিয়েছে। এইভাবে একটি চিত্র তোমার দেয়া আছে। E0 এখানে P0, M0, এটি হলো P, এটি হলো P0, এটি M, এটি M0, ঠিক আছে। আচ্ছা দেখি প্রশ্ন কি। চিত্রে AB রেখাটি হলো, চিত্রে AB রেখাটি কি রেখা? উৎপাদন সম্ভাবনা রেখা। তাহলে এটি খ হবে, 19-এর খ। আচ্ছা দেখি তোমরা আর কেউ লিখছো না? 19-এর খ। আচ্ছা, তারপরে 20 নম্বরে আসো। উপরোক্ত চিত্রের সাহায্যে ব্যাখ্যা করা যায়। উপরোক্ত চিত্রের সাহায্যে কি ব্যাখ্যা করা যায়? এখানে কি কি দিয়েছে? ভোক্তার উপযোগ, দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ, সুযোগ ব্যয়। আমরা জানি এই উৎপাদন সম্ভাবনা রেখার সংজ্ঞা থেকেই জানি যে এটি এমন একটি রেখা যা দিয়ে দুইটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পায়। তাহলে 2 হবে, এবং 3 হলো সুযোগ ব্যয়। এই রেখা দিয়ে আমরা কি ব্যাখ্যা করতে পারি? সুযোগ ব্যয়ও ব্যাখ্যা করতে পারি। সুতরাং আমরা এখানে বলবো 2 ও 3, অর্থাৎ কোথায় আছে? এটা গতে আছে, 20-এর গ, ঠিক আছে। দেখো তোমরা 20-এর গ, গুড। আচ্ছা, এই মোটামুটিভাবে আমরা 20টি অবজেক্টিভ এখান থেকে দেখলাম। তোমরা বুঝতে পারলে যে এইগুলোই মোটামুটি আসবে। আচ্ছা, আর অর্থ ব্যবস্থা নিয়ে কিন্তু বেশ অবজেক্টিভ আসে উচ্চতর দক্ষতা দিয়ে। আমি আবার একটু সাবজেক্টিভ কোশ্চেনে যাই, যে যদি আবার হাতে সময় থাকে আমি আবার ব্যাক করব, কিন্তু সাবজেক্টিভ কোশ্চেন নিয়েও তোমাদের একটু আলোচনা করা প্রয়োজন, ঠিক আছে। সাবজেক্টিভ কোশ্চেনে দেখো, আমি তোমাদেরকে বলবো যে দিয়ে কি বলে, উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কনের জন্য তোমাকে একটা সূচি দিয়ে দিতে পারে। যেমন দেখো তোমার 8 নাম্বার প্রশ্নটি, 36 পৃষ্ঠায় 8 নাম্বার প্রশ্ন, তারপরে 11 নাম্বার প্রশ্ন, 12 নাম্বার প্রশ্ন, এগুলোতে কি আছে? এগুলোতে সবই তোমাকে উদ্দীপকে দিয়ে দিয়েছে একটি করে সূচি, এবং এই সূচি অনুযায়ী তোমাকে চিত্র আঁকতে হবে। 8 নম্বর প্রশ্নটাই যদি আমি একটু তোমাদেরকে দেখাই, সেখানে কি বলা আছে? নির্দিষ্ট সম্পদের অধীনে একজন উৎপাদকের এক্স ও ওয়াই দ্রব্য উৎপাদনের বিভিন্ন সংমিশ্রণ নিচের তালিকায় দেয়া হলো, ঠিক আছে। এবং এখানে তোমার তালিকা দিয়ে দিয়েছে। তারপরে কতে বলেছে ব্যষ্টিক অর্থনীতি কি। তাহলে ব্যষ্টিক অর্থনীতি কি আমরা শিখেছি, যে যখন অর্থনীতির ক্ষুদ্র ক্ষুদ্র একক নিয়ে আলোচনা করা হয়, অর্থাৎ একজন ক্রেতার আচরণ বা একজন ভোক্তার আচরণ ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়, তখন তাকে বলা হয় ব্যষ্টিক অর্থনীতি। আচ্ছা, খতে কি বলেছে? অর্থনীতিতে সকল অভাব একসাথে পূরণ করা সম্ভব হয় না। কেন? অর্থনীতিতে সকল অভাব একসাথে পূরণ করা সম্ভব হয় না কেন? তার কারণ হিসাবে তোমরা বলবে যে মানুষের অভাব অসীম, কিন্তু সম্পদ সীমিত, এবং সীমিত সম্পদের রয়েছে বিকল্প ব্যবহার। এই সীমিত সম্পদ থাকায় মানুষের সকল অভাব মানুষ একসঙ্গে পূরণ করতে পারে না, এবং এই কারণেই মানুষ বাধ্য হয় একটি অভাব পূরণ করতে গেলে আরেকটি অভাব তাকে অপূরণীয় রেখেই কাজটি করতে হয়, কারণ একই সম্পদের বিকল্প ব্যবহার রয়েছে। মানে একরকম ব্যবহার করলে অন্যরকম ব্যবহার করা যায় না। যেমন তুমি এক টুকরো জমিতে ধান চাষ করলে পাট করতে পারবে না, পাট করলে বাড়ি বানাতে পারবে না, বাড়ি বানালে মাছ চাষ করতে পারবে না। তাহলে তুমি কি একসঙ্গে 4টি অভাব পূরণ করতে পারছো না? তাহলে এটির কারণ কি? মূল কারণ হচ্ছে সম্পদের বিকল্প ব্যবহার। এটির মূল কারণ তোমাকে আইডেন্টিফাই করতে হবে। সম্পদের বিকল্প ব্যবহার যোগ্যতার কারণেই এই সম্পদকে একরকম ব্যবহার করলে আরেক রকম ব্যবহার করা যায় না, তাই একসঙ্গে সব অভাব পূরণ করা যায় না। সুন্দর করে এরকম সাজিয়ে লিখবে, তাহলে তুমি 2-এ 2 পাবে।
গতে তোমার বলেছে যে এই উদ্দীপক অনুযায়ী উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো, এবং ঘতে তোমাকে একটি উচ্চতর দক্ষতার প্রশ্ন দিয়েছে। আমি একটা প্রশ্ন সলভ করি, তাহলেই তোমরা শিখে যাবে আশা করি। আচ্ছা, দেখো সূচিটা আমি এখানে, তোমরা খাতায় সূচি তুলবে। এক্স দ্রব্য, এদিকে ওয়াই দ্রব্য, ঠিক আছে। এক্স দ্রব্য কতটুকু উৎপাদন হচ্ছে? একটি দেশ তার নির্দিষ্ট পরিমাণ সম্পদ দিয়ে যদি 600 একক ওয়াই বানাতে পারে, 600 একক ওয়াই বানায়, তাহলে সে এক্স একেবারেই পারে না, অর্থাৎ এক্স 0 একক, ঠিক আছে। আবার যদি এক্স 100 একক বানায়, তাহলে সে ওয়াই 500 একক পারে। এই যে দেখো 100 একক এক্স বানানোর জন্য সে কি করছে? 100 একক ওয়াই ত্যাগ করছে। আবার দেখো 200 একক এক্স বানালে সে এখানে 200 একক, এখানে হলো 300 একক সে ওয়াই বানাতে পারছে। আর যদি 300 একক এক্স বানায়, তাহলে সে 0 একক ওয়াই বানাতে পারছে, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমাদের এখানে রয়েছে এক্স অক্ষে আমরা আঁকবো 100, 200, 300, আর এখানে কিন্তু দেখো 300, 500, 600। তাহলে আমাদের কিভাবে নেওয়া দরকার? সূচিটা দেখো, আমি সূচি থেকে চিত্র আঁকছি। ও এক্স ও ওয়াই, এখানে আমি 100, 200, 300 নিলাম, 200, 300, ঠিক আছে। আর এখানে আমার 100, 200, 300, 400, 500, 600 আমি ইচ্ছা করে এটি নিলাম। কেন? যাতে আমার চিত্র আঁকায় ভুল না হয়। আমি যদি এক ঘর সমান 300 আরেক ঘর সমান 500 নিতাম, তাহলে কি ভুল হতো আবারও এক্সপ্লেইন করি। এক ঘর সমান 300 নিয়ে আরেক ঘর সমান 500 নেওয়ার অর্থ হচ্ছে আমি এক ঘর সমান 300 হিসাব করছি, সেম দূরত্বে আরেক ঘর সমান 200 হিসাব করছি, তাহলে তো এটা হতে পারে না। স্কেল সবসময় সমান হবে। আমি একই অক্ষে যখন এক ঘর সমান 300 নিব, তখন আমার আরেক ঘর সমান 300ই নিতে হবে। এই ভুলটি যাতে আমরা না করি, সেই কারণে আমি তোমাদেরকে সব সময় পরামর্শ দিব, তোমরা ক্ষুদ্র ক্ষুদ্র করে ভেঙে কাজটি করবে। এই কারণে আমি দেখো এখানে যতটুকু দূরত্ব সমান 100 নিয়েছি, এখানে কিন্তু তা নেইনি, তাতে কোনো ভুল নেই। কেননা এক্স অক্ষ এরা সব সমান হবে, ওয়াই অক্ষের এরা সব সমান হবে। নট নেসেসারি এই অক্ষের দূরত্বগুলো আর এই অক্ষের দূরত্বগুলো সমান হতে হবে, নো, এটির কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা এখানে 100, 200, 300, 400, 500, 600 এইটি আঁকলাম, ঠিক আছে। এখন আমার এটিকে যদি আমি এখানে যদি একটি ঘর করে এটিকে যদি আমি বলি, এই দেখো এটিকে যদি এ সংমিশ্রণ বলি, ঠিক আছে, এটিকে এ, এই যে 600 একক ওয়াই 0 একক এক্স, তাহলে এখানে 600 একক ওয়াই 0 একক এক্স, ওয়াই অক্ষে এক্স এর মান 0। বি সংমিশ্রণে আমি যদি বলি যে 100 একক এক্স আর 500 একক ওয়াই, তাহলে আমি 100 এককের সাথে 500 একক ওয়াই যুক্ত করে দিলাম, এই আরেকটি বিন্দু পেলাম। তারপরে সি সংমিশ্রণে 200 একক এক্স 300 একক ওয়াই, তাহলে 200-র সাথে 300 যোগ করে দিলাম, দিয়ে আরেকটি বিন্দু পেলাম। এটি বি বিন্দু, এটি সি বিন্দু, আর এটিকে আমি ডি বিন্দু বললাম। 300 একক এক্স 0 একক ওয়াই, তাহলে এই বিন্দু আরেকটি, এটি হলো ডি বিন্দু। তাহলে এখন এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু যোগ করে আমি যে এডি রেখাটি পেলাম, এটি আমার উৎপাদন সম্ভাবনা রেখা উদ্দীপক থেকে
অঙ্কিত। আচ্ছা, এখন তাহলে তোমার প্রশ্নটি কি ছিল? গ নম্বরে উদ্দীপকের ভিত্তিতে একটি উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো। তুমি নোটটা বা তোমার কোয়েশ্চেন আনসারটা কিভাবে সাজাবে আমি সেটি বলছি। প্রথমেই তুমি খাতার মধ্যে তোমার এই সূচিটি তুলবে, গ লিখে উপরে তুমি গ লিখবে, লিখে তারপরে এই উদ্দীপকের এই সূচিটি তুলবে, তুলে তারপরে বলবে নিচে যে এই উদ্দীপকের আলোকে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করা হলো। তুমি এটা আঁকবে, একে ছোট্ট করে হলেও, এখানে চায়নি কিন্তু তারপরেও তুমি ছোট করে হলেও একটি চিত্রের বর্ণনা দিবে। সেটি কিভাবে? যে চিত্রে এক্স এবং ওয়াই অক্ষে এক্স ও ওয়াই দ্রব্য পরিমাপ করা হচ্ছে, ঠিক আছে? সূচি অনুযায়ী এক্স অক্ষে এবং ওয়াই অক্ষে মানগুলো বসিয়ে এডি উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করা হলো। এই রেখা থেকে দেখা যাচ্ছে যে একটি দেশ বা সমাজ তার সমস্ত সম্পদ নিয়োগ করে হয় 600 একক ওয়াই দ্রব্য অথবা 300 একক এক্স দ্রব্য উৎপাদন করতে পারে। 600 একক ওয়াই করলে এক্স পারে না, আর 300 একক এক্স করলে ওয়াই পারে না। সুতরাং বলতে হবে যে একটি দেশ তার সমস্ত সম্পদ নিয়োগ করে হয় 600 একক ওয়াই দ্রব্য অথবা 300 একক এক্স দ্রব্য উৎপাদন করতে পারে। এছাড়াও এক্স ও ওয়াইয়ের বিভিন্ন সংমিশ্রণ, যেমন বি বিন্দু অনুযায়ী 500 একক ওয়াই এবং 100 একক এক্স, এছাড়াও সি বিন্দু অনুযায়ী 300 একক ওয়াই এবং 200 একক এক্স উৎপাদন করতে পারে। এছাড়াও না, কথাটা হবে অথবা, অর্থাৎ এটি অথবা এটি, যে 500 একক ওয়াই এবং 100 একক এক্স বি বিন্দু অনুযায়ী উৎপাদন করতে পারে, অথবা সি বিন্দু অনুযায়ী 300 একক ওয়াই এবং 200 একক এক্স উৎপাদন করতে পারে। এখন সমাজকে নির্বাচন করতে হবে কোন বিন্দু অনুযায়ী উৎপাদন করা সমাজের জন্য লাভজনক। এই উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে আমরা এই বিষয়টি ফুটিয়ে তুলতে পারি বা ব্যাখ্যা করতে পারি। এরপরে তোমার ঘতে যেটি বলা হয়েছে এক্স ইকুয়াল টু 100 ওয়াই ইকুয়াল টু 400, তোমাকে কি করেছে? ই আরেকটি দিয়েছে, আমরা ই বিন্দু নিলাম, যে এক্স ইকুয়াল টু কত বলেছে? 100, এক্স ইকুয়াল টু 100, ওয়াই ইকুয়াল টু হলো 400, এটি আরেকটি বিন্দুর কথা বলেছে। তাহলে এক্স ইকুয়াল টু 100 ওয়াই ইকুয়াল টু 400, এখানে আমার 100 আর এই যে 400, তাহলে এই 400 থেকে আমি এখানে বিন্দুটি পাচ্ছি, এটিকে আমি নাম দিলাম ই বিন্দু, ঠিক আছে? বলেছে যে এই সংমিশ্রণটি উৎপাদন করা যৌক্তিক হবে কিনা ব্যাখ্যা করো, ঠিক আছে? এই তুমি তারপরে ঘ কোশ্চেনটা লিখে, মানে ঘ লিখে তারপরে তুমি বলবে যে উত্তরের গ অংশে অঙ্কিত চিত্রে এক্স ইকুয়াল টু 100 এবং ওয়াই ইকুয়াল টু 400 অনুযায়ী ই বিন্দুটি পাওয়া গিয়েছে। চিত্রে লক্ষ্য করা যাচ্ছে যে ই বিন্দুটি উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে অবস্থান করছে। এর অর্থ হচ্ছে যে এই দেশটি তার সম্পদের পূর্ণ নিয়োগ করতে পারছে না এবং এর ফলে সম্পদের অপূর্ণ ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে এবং সেই দেশে বেকারত্ব লক্ষণীয়। দুটি জিনিস, একটি হলো সম্পদের অপূর্ণ ব্যবহার হচ্ছে, অর্থাৎ সম্পদ পূর্ণভাবে ব্যবহৃত হচ্ছে না এবং এর ফলে সেই দেশে বেকারত্ব রয়েছে বলে ধারণা করা যায়। এই দুটি কথা এখানে আসবে, ঠিক আছে? তাহলে এটিই তোমার উচ্চতর দক্ষতার অংশের উত্তর। তারপরে একটু যদি বাড়াতে চাও তাহলে তুমি বলবে, কেননা আমরা জানি উৎপাদন সম্ভাবনা রেখার উপরের যে কোনো বিন্দুতে উৎপাদন করার অর্থ হচ্ছে একটি দেশ তার সম্পদের পূর্ণ নিয়োগের মাধ্যমে সর্বোচ্চ দক্ষতা ব্যবহার করে সে তার সম্পদ উৎপাদন করে থাকে বা করতে পারে। যেহেতু ই বিন্দুটি এই রেখার ভিতরে অবস্থান করছে, সুতরাং এখানে সম্পদের অপূর্ণ ব্যবহার এবং অদক্ষ ব্যবহার এবং বেকারত্ব প্রকাশ পাচ্ছে। থ্যাংক ইউ। এই হলো তোমার 8 নম্বর প্রশ্নের
পুরো উত্তর আমি বর্ণনা করলাম। এখন যদি তোমার অন্য একটি প্রশ্নে তোমাকে আরেকটি উদ্দীপক দিয়ে তোমাকে এমনও করতে পারে, ধরো এই 200 থেকে উঠালো আর এখানে 500 থেকে নিয়ে গেল, এটি আরেকটি বিন্দু দিল এফ আরেকটি বিন্দু তোমাকে যদি দেয়, আমি এখানে আরেকটি ঘর করলাম, এফ একটি বিন্দু বানালাম যেখানে 200 একক এক্স এবং 500 একক ওয়াই। এটি কি সম্ভব? না। এখন তুমি যদি তোমার এটি না এসে এই বাইরের বিন্দু দিয়ে দেখাতো, তাহলে তুমি বলতে এভাবে যে উত্তরের গ অংশে অঙ্কিত চিত্রে, তুমি একটা চিত্রেই কিন্তু এই কাজগুলো করবে, তুমি বারবার চিত্র আঁকতে গেলে সময় তুমি পাবে না। সেজন্য উত্তরের গ অংশে অঙ্কিত চিত্রে এক্স ইকুয়াল টু 200 এবং ওয়াই ইকুয়াল টু 500 এই সংমিশ্রণটি বিন্দু বসিয়ে এফ বিন্দুটি পাওয়া গেল। চিত্রে লক্ষণীয় যে এফ বিন্দুটি উৎপাদন সম্ভাবনা রেখার বাহিরে অবস্থান করছে, সুতরাং এই বিন্দুটি অর্জনযোগ্য অঞ্চলে অবস্থান করছে, অর্থাৎ এই বিন্দুটি একটি দেশ তা এই বিন্দু অনুযায়ী উৎপাদন করতে পারবে না। তার কারণ হচ্ছে তার সম্পদ সীমাবদ্ধ, সম্পদের সীমাবদ্ধতার কারণে এই বিন্দুটিতে সে পৌঁছাতে পারবে না এবং এই অঞ্চলটি অর্জনযোগ্য অঞ্চল। এটি হলো তোমার উচ্চতর দক্ষতার উত্তর। আচ্ছা, দেখি তোমাদের কমেন্টস, আমি তো বলেই যাচ্ছি। আচ্ছা, তোমরা বলেছো সূচি না তুললে কি সমস্যা হবে ম্যাম? আমি বলবো সূচি তোলাটা ভালো। তার কারণ হচ্ছে তুমি প্রশ্ন বারবার দেখে দেখে তুমি কাজটি করবে, এটি ঠিক না। প্রশ্ন দেখে দেখে কাজটি করবে এটি ঠিক না, বরং তুমি কি করবে, তুমি সূচিটা তুলে নিলে তোমার খাতায় সূচিটা থাকলো এবং এক্সামিনার যখন খাতা দেখবেন তখন তার হাতে কিন্তু আবারও সেই প্রশ্নটা নিতে হবে। কিন্তু তুমি যদি সূচির পাশাপাশি চিত্রটা আঁকো তাহলে এক্সামিনারের জন্য খাতা দেখতে সুবিধা হয়, এটি এক্সামিনারের জন্য একটি সুবিধাজনক ব্যাপার। ফলে ওনার ভালো লাগবে, বুঝবে যে এই ছাত্র বা ছাত্রীটি জিনিসটি সূচিটি তুলে নিয়েছে। বারবার তুমি যখন প্রশ্নের দিকে যাবে আবার এটি করবে তখন কী হবে, তোমার ভুল হয়ে যেতে পারে। বুঝতে পেরেছ? আচ্ছা, সেই কারণে সূচিটা তুলে তার পাশে যখন চিত্রটি আঁকবে তখন জিনিসটি অনেক সুন্দর হবে। আচ্ছা, ভূমি ও লম্ব অক্ষে যে কোনো দুটি দ্রব্য দিয়েই করা যাবে, দুইটার মধ্যে বেশি কেমনে হবে? এই প্রশ্নটা কিন্তু বোঝা যাচ্ছে না, দুটার মধ্যে কেমনে বেশি হবে এই কথাটা, প্রশ্নটা কিন্তু বোঝা গেল না। আচ্ছা, যাই হোক, তোমরা কোন বইটির কথা বলেছো? তোমরা যে কোনো বই ফলো করতে পারো। তো আমার হাতের কাছে যেটি আছে আমি সেটা থেকে করেছি, এই প্রশ্নগুলো সব বইতে আছে। আচ্ছা, এখন আমি একটা জিনিস আচ্ছা, তুমি বলেছ এক চিত্র দিয়ে, ইউসুফ আহমেদ, এক চিত্র দিয়ে কিভাবে একাধিক প্রশ্নের উত্তর দিব? আমি তো বলেই দিলাম, তুমি উল্লেখ করবে যে উত্তরের গ অংশে অঙ্কিত চিত্রে তুমি যে ঘটা যে আঁকলে সেটা তুমি এই কথাটা উল্লেখ করে দিলেই হবে। আচ্ছা, এরপরে আমি কোন বোর্ডের আনসার করছি? আমি এখানে সব বোর্ড আছে, আমি সিরিয়ালি করে যাচ্ছি। এখন যেটি পড়লাম সেটি সিলেট বোর্ড 2016, 8 নম্বর প্রশ্ন এই বইতে। এখন অন্য বইতে কত নম্বর তা তো আমি বলতে পারছি না। যাই হোক, আমি উৎপাদন সম্ভাবনা রেখা সংক্রান্ত 2 ধরনের প্রশ্ন, একটি ভিতরে একটি বাহিরে, দুটি নিয়েই আমি কিন্তু তোমাদেরকে বললাম। আচ্ছা, এখন আমি কিছু অনুধাবনের প্রশ্ন আলোচনা করি। সেটি হলো, যেমন দেখো, সম্পদের দুষ্প্রাপ্যতাই অর্থনৈতিক সমস্যার মূল কারণ, ব্যাখ্যা করো। এটি তোমাদের আসতে পারে বা এসেছে।
তো সম্পদের দুষ্প্রাপ্যতার কথা তোমরা উল্লেখ করবে, প্রথমে বলবে দুষ্প্রাপ্যতা কাকে বলে এবং তারপরে বলবে যে সম্পদের দুষ্প্রাপ্যতার কারণেই অর্থনৈতিক সমস্যা মূল কারণ। এর কারণ হচ্ছে, এই কথাটির অর্থ হলো এইরকম যে যদি মানুষের অভাব অসীম এবং এই অসীম অভাবের সাথে সামঞ্জস্য রেখে যদি সম্পদও অসীম হতো তাহলে কোনো অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হতো না। অভাব অসীম কিন্তু সম্পদ তো সীমিত, এবং এই সীমিত সম্পদের রয়েছে আবার বিকল্প ব্যবহার। সেই কারণেই আমরা বলছি যে প্রয়োজন অনুযায়ী, অভাব পূরণ করার জন্য প্রয়োজন অনুযায়ী সম্পদ না থাকাকেই আমরা দুষ্প্রাপ্যতা বলি। তাহলে যদি প্রয়োজন মতো সম্পদ পাওয়া যেত তাহলে কোনো অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হতো না, এবং প্রয়োজন অনুযায়ী সম্পদ পাওয়া যায় না বলেই দুষ্প্রাপ্যতার কথা আসছে, এবং এটি মূল অর্থনৈতিক সমস্যা। আচ্ছা, তারপরে হচ্ছে কোন অর্থব্যবস্থায় 13 নম্বর প্রশ্নের খ অনুধাবনের প্রশ্ন, কোন অর্থব্যবস্থায় দাম নিয়ন্ত্রণে সরকারের কোনো ভূমিকা থাকে না? এটি ধনতান্ত্রিক অর্থব্যবস্থায়। তারপরে এইটি বলবে প্রথমে ধনতান্ত্রিক অর্থব্যবস্থায়, এই কথাটি বলে তুমি এই ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় কিভাবে দাম নির্ধারিত হয় সেই কথাটি উল্লেখ করবে। কেননা তোমরা জানো যে অনুধাবনের প্রশ্ন মানে 2, এবং 2-এর মধ্যে এর একটি অংশ জ্ঞানমূলক, আরেকটি অংশ অনুধাবনের জন্য। তাহলে তুমি যে এই যে আইডেন্টিফাই করতে পারলে যে এটি ধনতান্ত্রিক অর্থব্যবস্থায়, শুধু এইটুকু লিখলে তুমি কিন্তু আসলে 1 পাবে। আমাদের ছাত্রছাত্রীরা আসলে এই জিনিসগুলো হয়তোবা ততটা খেয়াল করে না, যে আমি তো লিখেছি, ভাবে যে আমি 2 পাবো, কিন্তু এতটুকু শুধু এক কথায় তুমি বললে ধনতান্ত্রিক অর্থব্যবস্থায়, তাহলে তুমি কিভাবে 2 পাবে? এই জন্য তোমাকে একটু এক্সপ্লেন করতে হবে। সেই এক্সপ্লেনেশনটা খুব বড় না, সেটি কি তুমি বলবে এইভাবে যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা হচ্ছে এমন এক ধরনের অর্থব্যবস্থা যেখানে সমস্ত সম্পদের মালিক ব্যক্তি এবং উদ্যোগের স্বাধীনতাও ব্যক্তির রয়েছে, ভোক্তার স্বাধীনতাও রয়েছে। সেই কারণে কি কি দ্রব্য কতটুকু উৎপাদন হবে, কিভাবে উৎপাদন হবে, কিভাবে দাম নির্ধারণ করতে হবে, এই সব বিষয়গুলোই কি হচ্ছে সেখানে ব্যক্তি সেগুলোকে মনিটর করছে বা এগুলোকে পরিচালনা করছে। তবে ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় একটি স্পেশাল জিনিস রয়েছে বা একটি স্পেশাল বা একটি বিশেষ বিষয়, যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় সব কিছুর দাম নির্ধারিত হয় স্বয়ংক্রিয় দাম ব্যবস্থায়। অর্থাৎ ক্রেতাদের দিক থেকে আসে চাহিদা এবং বিক্রেতাদের দিক থেকে আসে যোগান। এই চাহিদা এবং যোগানের সম্মিলিত প্রভাবেই একটি দ্রব্যের দাম নির্ধারিত হয়। সেই কারণে এখানে সরকারের কোনো ভূমিকা নেই, এমনকি উৎপাদনকারীরও যে একদম একচেটিয়া অধিকার তাও তো না। কারণ ক্রেতারা যদি না কিনে তখন বিক্রেতা কিন্তু দাম চেয়েও কোনো লাভ হবে না। সুতরাং এখানে বিক্রেতারাও একচেটিয়া প্রভাব ফেলতে পারে না, এখানে অটোমেটিক এটি নির্ধারিত হয়। এই জন্য এটাকে বলা হয় স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। তার মানে কোন অর্থব্যবস্থায় দাম নিয়ন্ত্রণে সরকারের কোনো ভূমিকা থাকে না? ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় দাম নিয়ন্ত্রণে সরকারের কোনো ভূমিকা থাকে না। ঠিক আছে, এখানে দাম নির্ধারিত হয় বা নিয়ন্ত্রিত হয় ক্রেতা এবং বিক্রেতার যৌথ প্রভাবে স্বয়ংক্রিয় পদ্ধতিতে। এটি হবে উত্তর। আচ্ছা, তোমাদের টাইম প্রায় শেষ, তারপরেও তোমাদের কোনো সমস্যা থাকলে জানাবে। অনেক প্রশ্ন রয়েছে, তোমাদের ভিতরে ডিটেলস পড়তে হবে, একটি ক্লাসে আসলে সবটা শেষ করা সম্ভব না। হ্যাঁ, আচ্ছা, তারপরে আরেকটি প্রশ্ন রয়েছে চট্টগ্রাম বোর্ড 25 নম্বর প্রশ্ন, নির্দেশমূলক অর্থব্যবস্থায় কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ কেন? নির্দেশমূলক অর্থব্যবস্থায় প্রথমে তুমি সংজ্ঞা দিবে যে নির্দেশমূলক অর্থব্যবস্থা এমন এক ধরনের অর্থব্যবস্থা যেখানে সমস্ত সম্পদের মালিক সরকার এবং সকল অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে একটি কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষের মাধ্যমে। ঠিক আছে, তাহলে এই কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ এটি করে থাকে, এবং কি কি উৎপাদন করতে হবে, কিভাবে উৎপাদন করতে হবে, কার জন্য উৎপাদন করতে হবে, কিভাবে বন্টন হবে, এই সব কিছু নির্ধারণ করে থাকে কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ। এই কারণে কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ নির্দেশমূলক অর্থব্যবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই হলো মোটামুটিভাবে এই অধ্যায়ের আমাদের বিভিন্ন প্রশ্ন, অবজেক্টিভ
প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা। আশা করি তোমরা কিছুটা হলেও উপকৃত হয়েছ। তো নেক্সট ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করব। তার আগে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আজকের মতো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই দোয়াই করি, এবং সবাই অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।